একটু রেসপন্স করো সেকশন এ, তোমরা কথা না বললে তো আমি বুঝবো না। আপনার কথাটা কেটে যাচ্ছে। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না? মাঝে মাঝে কেটে কেটে আসতেছে আওয়াজ। ওকে, এটা ইন্টারনেট ইস্যুস হতে পারে। এখন ঠিক আছে? দেখো তো জি কথা। ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আমরা ইরোইন হাইপোথিসিস বলেছিলাম লাস্ট ক্লাস, তাই না? এই পর্যন্ত কি সবাই দেখেছো, নাকি আমি আবার একটু রিভিউ করব? জি ম্যাম, একটু রিভিউ করেন। আচ্ছা, টেস্ট অফ হাইপোথিসিস কি বলেছিলাম, যে হাইপোথিসিসটা হচ্ছে আমার কোন একটা স্টেটমেন্ট বা হচ্ছে এনি ক্লেম অ্যাবাউট পপুলেশন প্যারামিটার, তাই না? পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স আমরা বলি পপুলেশন প্যারামিটার। পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স কি হতে পারে? মিন হতে পারে, ভ্যারিয়েন্স হতে পারে, তাই না? পপুলেশন মিন হতে পারে, বা পপুলেশনের জন্য যদি তুমি ভ্যারিয়েন্স ক্যালকুলেট করতে পারো। এই যে মিন বলছি, ভ্যারিয়েন্স বলছি ফর পপুলেশন, এটা হচ্ছে পপুলেশন প্যারামিটার বা পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স। এই পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স বা পপুলেশন প্যারামিটারকে নিয়ে যখন আমরা ইনিশিয়ালি কোনো একটা ক্লেম করি, ঠিক আছে, ইনিশিয়ালি ক্লেম করি বা স্টেটমেন্ট দিই, সেটাকে আমরা বলি হাইপোথিসিস। ঠিক আছে, এই হাইপোথিসিসটা ট্রু নাকি ফলস, এটাকে আমরা কিছু টেস্ট প্রসিজারের মাধ্যমে চেক করে বলি। ঠিক আছে, এই যে টেস্ট প্রসেসটা, এই জন্য এটার নাম হয়েছে টেস্ট অফ হাইপোথিসিস বা হাইপোথিসিস টেস্টিং। ঠিক আছে, এই হাইপোথিসিস টেস্ট করার জন্য, হাইপোথিসিস টেস্ট করার জন্য বা প্রসিজারটাকে প্রসিড করার জন্য আমরা হচ্ছে প্রথম হচ্ছে হাইপোথিসিস ধরে নিই। দুই ধরনের হাইপোথিসিস ধরে নিই, যেটা আমি একদম প্রথম স্লাইডে বলেছিলাম, যে দুই ধরনের হাইপোথিসিস ধরে নিই। একটাকে আমরা বলি নাল হাইপোথিসিস, একটাকে বলি অল্টারনেটিভ হাইপোথিসিস। ঠিক আছে, মানে আমরা ট্রাই করি নাল হাইপোথিসিসটা ট্রু নাকি ফলস এটা প্রুফ করার জন্য। তার মানে ইনিশিয়ালি যে ক্লেমটা তোমাকে দিয়ে দেওয়া থাকবে বা ইনিশিয়ালি যে স্টেটমেন্টটা বলা থাকবে, সেটাকে আমি ধরে নিব এইচ নট বা নাল হাইপোথিসিস। ঠিক আছে, আর যে এর অল্টারনেটিভ, নালের অল্টারনেটিভ যা যা পসিবল হতে পারে সেটাকে আমরা বলি অল্টারনেটিভ হাইপোথিসিস। ঠিক আছে, এই নাল হাইপোথিসিস আর অল্টারনেটিভ হাইপোথিসিস দেখে তুমি বুঝতে পারবে যে তোমার টেস্টটা কি ওয়ান সাইডেড টেস্ট হবে নাকি টু সাইডেড টেস্ট হবে। ওয়ান টেল টেস্টও বলা হয়, বা কিছু বই দেখবো ওয়ান সাইডেড টেস্ট, বোথ সাইডেড টেস্ট, এই ওয়ার্ড গুলো দেওয়া আছে। ঠিক আছে, ওয়ান সাইডেড টেস্ট বা টু সাইডেড টেস্ট এটা কিভাবে বুঝবে? দেখো, যদি নাল হাইপোথিসিস আমরা কি লিখি, যে মিউ ইকুয়াল টু মিউ নট। ধরো আমি মিন টেস্ট করব, মিন টেস্ট করার জন্য আমরা অবশ্যই মিউ দিয়ে ডিনোট করবো, যেহেতু পপুলেশন। এক্স বার দিব না, কারণ এক্স বার হচ্ছে আমার স্যাম্পল মিন, আর মিউটা হচ্ছে পপুলেশন মিন। তাহলে নাল হাইপোথিসিসটা এইচ নট ইকুয়াল টু মিউ ইকুয়াল টু মিউ নট আমরা লিখি, তাহলে এটার অল্টারনেটিভ কি কি হতে পারে? যে আমার মিউটা এর অল্টারনেটিভটা যদি এরকম হয় যে মিউ লেস দেন মিউ নট অথবা মিউ গ্রেটার দেন মিউ, তাই না? এটা অল্টারনেটিভ এরকম হতে পারে, তাই না? আমি যদি বললাম যে সেকশন এর এভারেজ এভারেজ এইজ আমি যদি ধরি, যে ওদের স্টুডেন্টদের গড় বয়স হচ্ছে আমি ধরলাম 22 বছর। ঠিক আছে, 22 বছর, তাহলে এটার অল্টারনেটিভ কি হবে? হয় 22 বছর থেকে কম অথবা 22 বছর থেকে বেশি, তাই না? এটা হতে পারে না অল্টারনেটিভ? তাহলে এটা হচ্ছে যদি আমার এরকম হয় লেস দেন অর গ্রেটার দেন, তখন আমরা এটাকে বলি ওয়ান সাইডেড টেস্ট বা ওয়ান টেক টেস্ট। আর যদি দেখো যে হ্যাঁ, আমি বললাম সেকশন এর স্টুডেন্টদের গড় বয়স 22 বছর, ঠিক আছে, আর অল্টারনেটিভ এটাও হতে পারে মিউ নট ইকুয়াল, তার মানে 22 বছর না, তাই না? এটাও একটা অল্টারনেটিভ হতে পারে। যদি অল্টারনেটিভ গুলো লেস দেন অর গ্রেটার দেন নিয়ে আসে, তখন আমরা বলি ওয়ান টেল টেস্ট। এন্ড যদি নট ইকুয়াল টু সাইন দিয়ে আসে, তখন আমরা এটাকে বলি টু টেল টেস্ট বা বোথ টেল টেস্ট। এই ওয়ান টেল টেস্ট এন্ড টু টেল টেস্ট, এটা আসলে কেন আমি টেস্ট অফ হাইপোথিসিস বলছি? এটা দেখো, আমরা একটা টেস্ট স্ট্যাটিস্টিক্স এর ভ্যালু ক্যালকুলেট করব, তাই না? বলেছিলাম যে আমরা একটা ক্যালকুলেটেড মান বের করব। ওই ক্যালকুলেটেড মানটাকে আমরা কম্পেয়ার করব একটা আলফা ভ্যালুর সাথে, একটা ক্রিটিক্যাল ভ্যালুর সাথে আমরা কম্পেয়ার করব। এই গ্রাফটা দেখো, এখানে আমি যে ক্যালকুলেট ভ্যালুটা আমি ক্যালকুলেট করব, টি এর ভ্যালু বা জেড এর ভ্যালু ক্যালকুলেট করব, সেই ক্যালকুলেটটা ভ্যালুটা আমি দেখবো যে ওরা আমার এই রিজিয়নে পড়ছে নাকি এই রিজিয়নে পড়ছে, তাই না? বা এই গ্রাফ যদি রাইট টেল টেস্ট হয়, তাহলে আমি দেখবো যে আমার ভ্যালুটা কি এই এরিয়াতে পড়ছে নাকি এই এরিয়াতে পড়তেছে। যদি বোথ টেল টেস্ট হয়, তাহলে আমি দেখবো যে এই যে, তখন আমার এরিয়া হচ্ছে দুইটা। এখন কোয়েশ্চেন হচ্ছে, এই যে এরিয়া আমি বলছি বা এখানে আমি একটা লাইন ড্র করতেছি, ফিক্স করে দিচ্ছি, এটা আমি কিভাবে বুঝলাম যেটা এইটুকুই হবে? এটা তো মিডল বরাবর হতে পারতো, তাই না? এই যে ভ্যালুটা, এখানে দেখো আমি পয়েন্টের নাম দিয়েছি জেড আলফা। তার মানে আমি যে জেড এর জন্য যে ভ্যালুটা পাবো, জেড এর ক্যালকুলেটেড ভ্যালু,
সেই ক্যালকুলেটেড ভ্যালুটাকে আমি জেড আলফা বা জেড এর ক্রিটিক্যাল ভ্যালু বলা হয়, এটাকে ক্রিটিক্যাল ভ্যালুর সাথে কম্পেয়ার করব। এই ভ্যালুটা ডিপেন্ড করতেছে আমার আলফার উপরে। আমার জেড এর ভ্যালুটা, জেড এর ক্রিটিক্যাল ভ্যালুটা কেমন হবে সেটা আমার ডিপেন্ড করতেছে আলফার উপরে। ঠিক আছে, এই আলফা ভ্যালুটা কি? আলফা ভ্যালুটা দেখো, এটা হচ্ছে আমার লেভেল অফ সিগনিফিকেন্স। এটা হচ্ছে আমার লেভেল অফ সিগনিফিকেন্স আলফা। লেভেল অফ সিগনিফিকেন্সটা কি? প্রবাবিলিটি অফ কমিটিং টাইপ 1 এরর। ঠিক আছে, প্রবাবিলিটি অফ কমিটিং টাইপ এরর তার মানে তুমি ম্যাক্সিমাম কোন একটা প্রবলেম বা সিনারিও যদি দেওয়া থাকে, তুমি তখন দেখবা যে প্রবলেমে একটা লেভেল অফ সিগনিফিকেন্স এর ভ্যালু দেওয়া থাকে, যে ইদার 5% অর 10%, 1%। এটা মানে কি? এটা মানে হচ্ছে তুমি ম্যাক্সিমাম 5% এরর ইজ কনসিডারেবল। ঠিক আছে, 5% এরর পর্যন্ত আমি কনসিডার করব। তার মানে 5% এররকে আমি কনসিডার করে আমি আমার ওই স্টেটমেন্টটাকে আমি একসেপ্ট করতেছি। ঠিক আছে, আর যদি 5% এরর বেশি হয়ে যায়, তখন আমি আমার এররটাকে বা আমি আমার হাইপোথিসিসটাকে আমি হচ্ছে কনসিডার করব না, আমি তখন এটাকে রিজেক্ট করে দিই। ঠিক আছে, তো এই আলফার ভ্যালুটা তোমাদের দিয়ে দেওয়া থাকবে, এন্ড জেড আলফা বা জেড এর যে ক্রিটিক্যাল ভ্যালু বলা হয় বা টেবুলেটেড ভ্যালু বলতে পারো, ওই টেবুলেটেড ভ্যালুটা তোমাদের কোয়েশ্চেনে দিয়ে দেওয়া থাকবে। তোমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে হাইপোথিসিসটা ধরা, কিভাবে প্রবলেম থেকে হাইপোথিসিসটাকে ডিফাইন করতে হয় এই জিনিসটা লেখা। সেকেন্ডলি হচ্ছে তোমার প্রবলেম বা সিনারিও বোঝে তুমি কি এখানে জেড টেস্ট করবে নাকি টি টেস্ট করবে, এই জিনিসটা বোঝা, এন্ড ওই টেস্টের রেজাল্ট ক্যালকুলেট করবে। ক্যালকুলেট করার পরে তোমার কোয়েশ্চেনে যে একটা ক্রিটিক্যাল ভ্যালু দেওয়া থাকবে বা টেবুলেটেড ভ্যালু দেওয়া থাকবে, তার সাথে কম্পেয়ার করে একটা ডিসিশন মেক করবে। আমার কথা কি ক্লিয়ার? সেকশন এ জি ম্যাম। এতটুকু পর্যন্ত ক্লিয়ার আমি কি বলেছি? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমরা এখন দেখো টেস্ট আমরা কিভাবে করবো বা টেস্ট করার প্রসেসটা কি, যেটা একটু আগেই বললাম। প্রথম কাজ হচ্ছে হাইপোথিসিস ধরে নিবে, তারপর হচ্ছে আমরা একটা টেস্ট স্ট্যাটিস্টিক একটা ভ্যালু ক্যালকুলেট করব। এই টেস্ট স্ট্যাটিস্টিক্স হচ্ছে ফাংশন অফ স্যাম্পল ডেটা। তার মানে তোমার কাছে যে হাইপোথিসিসটা দেওয়া থাকবে বা তুমি যে হাইপোথিসিসটা ধরে নিবে, ইটস অ্যাবাউট কি পপুলেশন প্যারামিটার না? হাইপোথিসিস ইজ অ্যাবাউট কি পপুলেশন প্যারামিটার। তার মানে ওই প্যারামিটার বা হাইপোথাইজড প্যারামিটারটা ট্রু নাকি ফলস, এটাকে প্রুফ করার জন্য বা এটার একটা নিউমেরিক্যাল মেজারমেন্ট নেওয়ার জন্য আমরা স্যাম্পল ডেটা নিই। ঠিক আছে, স্যাম্পল থেকে স্যাম্পল ইনফরমেশনটা নিই। স্যাম্পল ইনফরমেশনটাকে নিয়ে একটা ফাংশনের ভ্যালু বের করে, যেটাকে আমি বলতেছি টেস্ট স্ট্যাটিস্টিক। ঠিক আছে, এটা আমরা হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিক্স। এই টেস্ট স্ট্যাটিস্টিক, এখানে আমি যদিও টি বলেছি, বাট এটা সামটাইম দেখবে যে টি টেস্ট হচ্ছে বা জেড টেস্ট হচ্ছে। এই ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করব? যদি স্যাম্পল দেওয়া থাকে, স্যাম্পল থেকে স্যাম্পল মিন ক্যালকুলেট করবে। ঠিক আছে, যদি মিন টেস্ট করো মিন ক্যালকুলেট করবে, যদি ভ্যারিয়েন্স ক্যালকুলেট করো তাহলে ভ্যারিয়েন্স আমি ক্যালকুলেট করবো। করার পরে আমি হাইপোথাইজড প্যারামিটার, তার মানে যেটা তুমি হাইপোথিসিস ধরতেছো, এটা তো আমার স্যাম্পল মিন হবে তাই না? এটা হবে স্যাম্পল মিন মাইনাস এটা হচ্ছে পপুলেশন মিন হবে। হাইপোথাইজড প্যারামিটার মিনস হচ্ছে তুমি হাইপোথিসিস যে প্যারামিটারটা ধরে নিছো সেই প্যারামিটারের ভ্যালুটা। ঠিক আছে, ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরর অফ স্ট্যাটিস্টিক। ঠিক আছে, স্ট্যান্ডার্ড এরর হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটা ওই স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেটা দিয়ে আমি ডিভাইড করব। ঠিক আছে, তারপর দেখো এখানে আমি ক্যালকুলেটেড কিছু ভ্যালু বসালে এখানে একটা ভ্যালু পাবো না, আমি ক্যালকুলেটেড ভ্যালু। এই ক্যালকুলেটেড ভ্যালুকে আমি এবার আমার এই সেকেন্ড স্টেপে দেখো এখানে আমি অ্যাকসেপ্টেন্স রিজিয়ন বলছি, রিজেকশন রিজিয়ন বলছি। আমি তারপর ভ্যালুটাকে দেখবো যে ওই ভ্যালুটা কি আমার অ্যাকসেপ্টেন্স রিজিয়নে পড়ছে নাকি রিজেকশন রিজিয়নে পড়ছে। যদি রিজেকশন রিজনে পড়ে তখন আমি বলবো যে নাল ইজ রিজেক্টেড, আদারওয়াইজ উইল নট রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডিসিশন নেওয়া, রেজাল্ট দেখে ইন্টারপ্রেট করা। ঠিক আছে, এখন দেখো আমরা পপুলেশন মিন টেস্ট আমরা যদি আমার পপুলেশন মিন একটা হয়, সিঙ্গেল হয়, ধরো তুমি আমি শুধু জানতে চাচ্ছি যে আমার সেকশন এর স্টুডেন্টদের গড় বয়স কেমন। গড় বয়স আমি ধরলাম 22 বছর, হ্যাঁ, এটা আমি আমি ক্লেম করছি যে সেকশন এর স্টুডেন্টদের গড় বয়স হচ্ছে 22 বছর। এটা হচ্ছে আমার ইনিশিয়ালি ক্লেম স্টেটমেন্ট, এটা আমার হাইপোথিসিস। এখন এখানে আমার মিন ভ্যালু কয়টা? একটা না? পপুলেশন মিন কয়টা? এখানে একটা না? এখন ধরো সিঙ্গেল মিন না হয়তো
টু মিনও হতে পারে, তাই না? বা সেভারাল মিনও তো হতে পারে। ফর এক্সাম্পল ধরো আমি বলতে চাচ্ছি যে সেকশন এর স্টুডেন্টদের গড় বয়স 22 বছর অ্যান্ড সেকশন বি এর স্টুডেন্টদের গড় বয়সও 22 বছর। তাহলে এখানে কয়টা মিন? দুইটা মিন না? টু মিন টেস্টও করা যায়, আবার সেভারাল মিন টেস্টও করা যায়। ধরো আমি অনেকগুলো নিউমারাস সেকশন নিলাম, যে এ বি সি ডি ই এফ, এই যে সেকশন গুলো ওদের গড় রেজাল্ট বললাম আমি 22 বছর বা ডিফারেন্ট ফ্রম 22 ইয়ার্স, ঠিক আছে? তো সিনারিও বুঝে আমরা এক এক সময় একটা টেস্ট করি। এই টেস্ট গুলোর এক একটা টেস্টের একটা নাম আছে। যখন যেমন ধরো আমি যখন সিঙ্গেল পপুলেশন মিন টেস্ট করবো, তার মানে একটা পপুলেশন মিন টেস্ট করবো, তখন আমরা জেড টেস্ট করি, জেড টেস্ট বা নর্মাল টেস্ট করি, ঠিক আছে? যদি সেভারাল মিন টেস্ট করতে চাই, সেভারাল মিন, তখন আমরা এফ টেস্ট করি, ঠিক আছে? এফ টেস্ট করি। তো তোমাদের এফ টেস্ট পর্যন্ত দেখানো হবে না, তোমরা তোমাদের সিলেবাসে জাস্ট সিঙ্গেল পপুলেশন মিন টেস্ট এটাই রাখা হয়েছে, ঠিক আছে? একটা পপুলেশনের সিঙ্গেল মিন যদি হয় সেটাকে আমরা কিভাবে টেস্ট করব, ঠিক আছে? তো পপুলেশনের মিন টেস্ট করার জন্য, সিঙ্গেল মিন টেস্ট করার জন্য আমরা দুই ধরনের টেস্ট ইউজ করি। একটা হচ্ছে জেড টেস্ট, একটা বলি টি টেস্ট, ঠিক আছে? একটা হচ্ছে কি জেড টেস্ট, আর একটা টি টেস্ট। এই জেড টেস্ট কখন করব, অ্যান্টি টেস্ট করব। এই জেড টেস্ট করার কিছু কন্ডিশন আছে, অ্যান্টি টেস্ট করার কিছু কন্ডিশন আছে। ফর এক্সাম্পল ধরো তোমাদের একটা প্রবলেম দিয়ে দেওয়া আছে, এন্ড প্রবলেমটা পড়ে তুমি দেখতেছো তোমার স্যাম্পল সাইজ ইজ টু লার্জ, আই মিন n greater than or equal to 30 দেওয়া আছে, ঠিক আছে? এন্ড তোমার পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নোন, তোমার পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমাটাও দেওয়া আছে। তখন তুমি একদম সিম্পলি জেড টেস্ট করবে। জেড টেস্টের ফর্মুলা হচ্ছে x বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ n, ঠিক আছে? জেড টেস্ট করবে। এখন ধরো স্যাম্পল সাইজ ইজ লার্জ বাট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ইজ আননোন। হতে পারে না এরকম সিচুয়েশন যে তোমার পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেওয়া নেই বাট তোমার স্যাম্পল সাইজটা এনাফ লার্জ। তখন কি করব? তখন আমরা স্ট্যান্ডার্ড নরমাল টেস্ট বা যে নরমাল টেস্ট বলছি বা জেড টেস্ট বলছি, তখন আমরা জেড টেস্ট করব। এটা কি ক্লিয়ার? জি ম্যাম। ঠিক আছে। এখন কথা হতে পারে যে এখানে তাহলে এসটা কি? দেখো এখানে হচ্ছে x বার মাইনাস মিউ ডিভাইডেড বাই s ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ n। এখানে এসটা হচ্ছে আমার স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যদি পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা যে স্যাম্পল ইনফরমেশন দেওয়া থাকে সেই স্যাম্পল ইনফরমেশন থেকে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ক্যালকুলেট করে নিব, ঠিক আছে? এখন কেন স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করব? কারণ দেখো এখানে আমি একটা নোট রেখেছি যে যদি আমার স্যাম্পল সাইজটা লার্জ হয়, ইনাফ লার্জ, তখন হচ্ছে আমরা বলে নিতে পারি যে আমার স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উইল বি ক্লোজ টু পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে? যে আমার স্যাম্পলের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কাছাকাছি একটা ভ্যালু হবে, কারণ আমার স্যাম্পল সাইজ টু লার্জ, ঠিক আছে? এন্ড এই দুটো জিনিস দেখো, দুটো জেড টেস্টটা হচ্ছে কি নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে, মিন 0 এন্ড ভ্যারিয়েন্স 1। এটা মানে হচ্ছে এটা ডিস্ট্রিবিউশন, নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করবে। কারণ এই জেড এর জন্য যদি তুমি এটা ভ্যালু যাই আসুক না কিসের জন্য, ওই ডেটার ইনফরমেশন নিয়ে যদি তুমি হচ্ছে মানে মিন টেস্ট করতে মানে মিন ভ্যালু করতে যাও বা ভ্যারিয়েন্স ক্যালকুলেট করতে, যেটা অলওয়েজ 0 এন্ড 1 আসতে হবে। মিন 1 এন্ড ভ্যারিয়েন্স, সরি মিন 0 এন্ড ভ্যারিয়েন্স 1 এই জেড এর, এই জেড এর জেড টেস্টের এই জেড যে তোমার টেস্ট স্ট্যাটিস্টিকের ভ্যালু আমি বলছি, এটা অলওয়েজ নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করবে। বুঝে গেছে? এখন আসলে যে টি টেস্ট কখন করবে? টি টেস্ট সাপোজ ধরো একটা প্রবলেম বা সিনারিও দেওয়া আছে যেখানে তুমি দেখলা যে তোমার স্যাম্পল সাইজটা স্মল, ঠিক আছে? আই মিন লেস দেন 30 হয় উইথ অ্যান আননোন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া নেই এন্ড তোমার স্যাম্পল সাইজটা খুব স্মল, তখন আমরা টি টেস্ট করি, ঠিক আছে? টি টেস্টের ফর্মুলা কোনটা দেখো, এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই এস ডিভাইডেড বাই রুট ওভার এন, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, এই ফর্মুলাটা, এই যে টি এর যে ফর্মুলাটা, এটা আর এই জেড এর এই ফর্মুলাটা সেম না? জি ম্যাম। তাহলে আমি এখানে জেড লিখছি কিসের জন্য বা এখানে আমি টি লিখছি কিসের জন্য? কিন্তু জেড লিখলেও পারতাম, তাই না? কেন লিখেছি বলো তো? টেস্ট মেথড আলাদা এই জন্য। টেস্ট মেথড আলাদা এন্ড এই দেখো এখানে যদি তুমি জেডও লিখো, এখানে ক্যালকুলেটর ভ্যালু তুমি অ্যাকচুয়ালি সেমই পাবা।
বাট এখানে জেড যদি লিখো আমি মার্কস দিব না, কারণ এটা টি ডিস্ট্রিবিউশন ফলো করে। কারণ তার মানে হচ্ছে এখানে তুমি যে ভ্যালুটা পাবা টি ল্যাব পাবা, টি স্ট্যাটিস্টিকটা দেখো এটা টি ডিস্ট্রিবিউশন ফলো করবে, এটা কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে না। এখানে দেখো এখানে ডিফারেন্সটা কোথায়। আমি গত সেমিস্টারে কিছু খাতা দেখেছি, খাতার মধ্যে হচ্ছে যখন স্টুডেন্টদেরকে এই চ্যাপ্টারটা পড়িয়েছে তো ওদেরকে আরো অনেক কিছু পড়িয়েছে, যে সেভারাল মিন টেস্ট করা বা ভ্যারিয়েন্স টেস্ট কিভাবে করে বা সেভারাল ভ্যারিয়েন্স টেস্ট কিভাবে করে। ওরা 5th ইয়ার স্টুডেন্ট ছিল, ওদের সিলেবাস একটু লার্জ ছিল। তো ওরা কি করছে, ওরা হচ্ছে খুব সুন্দর করে টেস্ট হাইপোথিসিস প্রবলেম গুলো সলভ করছে। অনেকে গ্রাফও আঁকাইছে, গ্রাফ আঁকায় তার ক্রিটিক্যাল রিজন এক্সেপ্টেড রিজন দেখাইছে। এবার ভুল যেগুলো ছিল সেগুলো হচ্ছে ধরো প্রথমে তার হাইপোথিসিস লিখে নেয়, নাল হাইপোথিসিস কি অল্টারনেটিভ হাইপোথিসিস সে এই জিনিসটাই লিখে নেয়। আমার কথা হচ্ছে তুমি নাল হাইপোথিসিস কোনটা অল্টারনেটিভ হাইপোথিসিস সেটাই জানো না, তুমি কি টেস্ট করছো তাহলে? আমরা তো হাইপোথিসিসটাকে টেস্ট করি তাই না, যে আমার একটা প্রবলেম যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটাকে আমি বলছি হাইপোথিসিস, আমার হাইপোথিসিসটা ট্রু নাকি ফলস এটা কিন্তু আমি টেস্ট করি তাই না। এখন তারা ধরো হাইপোথিসিস লিখে নাই, হাইপোথিসিসটাকে সেটাই ফাইন্ড আউট করতে পারেনি, তাহলে টেস্ট করছে কি? আমি এসব বলার রিজন হচ্ছে যে তোমাদের খাতায় যেন আমি এই ধরনের মিস্টেক না দেখি। প্রথম কাজ হচ্ছে হাইপোথিসিসটাকে বুঝে হাইপোথিসিসটা লিখে ফেলা। আমি যদি হাইপোথিসিস দেখেছি হাইপোথিসিস লিখবো না, আমি কিন্তু এই ধরনের কোয়েশ্চেন কোনো পার্শিয়াল মার্কিং করবো না, আমি আগেই বলতেছি। মানে হাইপোথিসিস যদি তুমি লিখতে পারো বুঝতে পারো, আমি সেখানে একটু পার্শিয়াল মার্কিং করবো যদি পুরোপুরি প্রসেসটা নাও হয়। বুঝে গেছে? আরেকটা যে মিস্টেক দেখেছি সেটা হচ্ছে এইখানে ধরো এই যে টেস্ট স্ট্যাটিস্টিক্স লেখার যে ফর্মুলা সবাই ঠিকঠাক লিখে, বাট এখানে জেড হবে না টি হবে এটাই বোঝে না। দেখো স্যাম্পল সাইজ যদি আমার লার্জ হয় with whatever is known standard deviation or unknown standard deviation, it will always follow z test that follows normal distribution with mean 0 and variance 1. তার মানে এটা z টেস্ট হবে। কেন হবে? কারণ এই যে z টেস্ট স্ট্যাটিস্টিক্স বলছি, আমি এই টার্মটা বলছি, এটা অলওয়েজ আমার এই নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে। বাট তুমি যদি এখানে টি লিখো, এখানে টি মিনস লেখা হচ্ছে ফর্মুলা সেম, বাট টি মানে হচ্ছে এটা আমার টি ডিস্ট্রিবিউশন ফলো করবে। আসলে কি আমার স্যাম্পল সাইজ লার্জ হলে সেটা টি টেস্ট বা টি ডিস্ট্রিবিউশন ফলো করবে? তাহলে মিনিংটা উল্টায় গেল না? আমি কি বোঝাতে পারছি? ম্যাম আবার একটু বললে ভালো হতো। আচ্ছা দেখো এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে মিস্টেক গুলো করে স্টুডেন্টরা, এখানে জেড টেস্ট দেখো, এই জেড এ কিন্তু তোমার সিগমা আছে, তো এখানে মিস্টেকটা হয় না। পরে হচ্ছে যে এই ফর্মুলাটা আর এই টি টেস্টে যে এই ফর্মুলাটা এটা মিক্স করে ফেলে। ফর্মুলা কিন্তু সেম তাই না, এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই এস রুট ওভার এম তাই না, ফর্মুলা সেম। তাহলে আমি এখানে কেন আমি জেড লিখলাম না, কেন আমি এখানে টি লিখেছি? বা যদি এই ইনক্লুডেড প্রবলেম আসে তাহলে কেন আমি এখানে টি লিখবো না? কারণ টি লিখলেও তো সেম আসবে তাই না, আমার ক্যালকুলেটেড ভ্যালু সেমই আসবে। বাট তুমি ওই ক্যালকুলেটেড ভ্যালুটাকে যদি জেড টেস্ট হয় তখন আমরা জেড টেবিলের সাথে বা নর্মাল টেবিলের সাথে কম্পেয়ার করি। নর্মাল টেবিল মিনস এই জেড স্ট্যাটিস্টিক্স আমার নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে উইথ মিন 0 অ্যান্ড ভ্যারিয়েন্স 1। এই ইকুয়েশনটা এটাই 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 মিন করতেছে। বাট তুমি যদি এখানে টি দাও, ইন টেস্টে তো n লেস দেন 30 আর জেড টেস্টে তো n বড় হয় 30 থেকে বা সমান হয়। এক্স্যাক্টলি কি ডিফারেন্স এটা? এক্স্যাক্টলি এখন ধরো স্যাম্পল সাইজ n গ্রেটার দ্যান ইকুয়াল টু 30, এই জন্য তো আমি বলছি যে এটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে তাই না। নর্মাল ডিস্ট্রিবিউশন মিনস এটা যখন ফ্রিকোয়েন্সি কার্ভ আঁকাবা একদম সোজা এক কথা, এটা হচ্ছে তোমার সিমেট্রিক কার্ভ আসবে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড নর্মাল কার্ভ অলওয়েজ সিমেট্রিক আসবে। তার মানে এই যে জেড টেস্ট বলতেছি, জেড স্ট্যাটিস্টিক্স বলছি, এটা আমার নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে। যদিও আমার ফর্মুলা সেম, বাট এখানে জেড টেস্ট হলে জেড লিখতে হবে এন্ড টি টেস্ট হলে এই পাশে টি লিখতে হবে। কারণ টি স্ট্যাটিস্টিক্স এর ভ্যালু অলওয়েজ টি ডিস্ট্রিবিউশন ফলো করে, নট নর্মাল। কারণ এখানে স্যাম্পল সাইজ ইজ স্মল। ঠিক আছে, আমি এই ভুলগুলো করে, আর ভুলগুলো যেন তোমরা না করো কখন কেন চেঞ্জ হচ্ছে এটা একটু বোঝো। ফর্মুলা যদিও সেম, বাট যদি স্যাম্পল সাইজ স্মল হয় এটা টি ডিস্ট্রিবিউশন ফলো করবে, কারণ তোমাদের ব্র্যাকেটে তখন ক্রিটিক্যাল ভ্যালু টি এর ভ্যালু দেওয়া থাকবে, নট নর্মাল ডিস্ট্রিবিউশন। বাট তুমি যদি এখানে জেড লিখো তারপর টি এর সাথে কম্পেয়ার করো, এটা কমপ্লিটলি রং। ধরো তোমাকে ব্র্যাকেটে টি এর একটা ক্রিটিক্যাল ভ্যালুর মান দেওয়া আছে, বাট তুমি এখানে জেড দিছো, তুমি যদি জেড লিখো এখানে আমি বুঝবো এটা জেড টেস্ট করছো। ফর্মুলা যদিও সেম, আমি ভাবো তুমি জেড টেস্ট করে তুমি টি ডিস্ট্রিবিউশনের ভ্যালুর সাথে কম্পেয়ার করছো, যেটা একদমই থিওরিটিক্যালি রং। ঠিক আছে, তার মানে এখানে টি হলে টি লিখতে হবে এন্ড এই পাশে যদি জেড হয় জেড লিখতে হবে, কারণ ক্রিটিক্যাল ভ্যালু যে টেস্টটা হবে তারই ক্রিটিক্যাল একটা ভ্যালু দিয়ে দেওয়া থাকবে।
জেড এর ভ্যালু জেড এর সাথে কম্পেয়ার করতে হবে, আর টি এর ভ্যালু টি এর সাথে কম্পেয়ার করতে হবে। এইখানে টি এর জায়গাতে আমি জেড ভুলেও না দেখে আমি বারবার বলছি। এই ধরনের মিস্টেক দেখে কিন্তু আমি পার্শিয়াল মার্কিং করবো না, কারণ তোমাদের মিডের খাতা আমি দেখেছি তো। আমি তোমরা কি রেজাল্ট পেয়েছো মিডের? ইয়েস ম্যাম। ঠিক আছে, মিডের কিন্তু আমি কিছু কিছু হয়তো কেউ ক্যালকুলেশন করেছে বাট এক্সাক্ট রেজাল্ট আসেনি, বাট তার ফর্মুলা ঠিক আছে, হয়তো তাড়াহুড়ো করে ক্যালকুলেশন করতে গিয়ে হয়তো এক্সাক্ট রেজাল্ট আসেনি, বাট তার ফর্মুলা তার সবকিছু ঠিক আছে। সে সে যে বুঝেছে এটা খাতা দেখতে কিন্তু বোঝা যায়, একটা স্টুডেন্ট যে বুঝে লিখেছে না বুঝে লিখেছে বোঝা যায়। আমি কিন্তু সেখানে পার্শিয়াল মার্কিং করেছি, আমি এনাফ পার্শিয়াল মার্কিং করেছি। কিন্তু ফাইনাল আমি বলতেছি, ফাইনালে যদি আমি এই ধরনের মিস্টেক দেখি আমি আমি কোনো পার্শিয়াল মার্কিং করবো না, একদম যেটা হলে মার্কস পাবা, না হলে একদম 0 মার্কস। ঠিক আছে, অনেকে হচ্ছে ধরো ফাইনালের রেজাল্টের পরে এসে ক্লেম করে যে আমার তো মিডে ভালো নাম্বার ছিল, তাহলে আমি ফাইনাল কিভাবে খারাপ করবো? কারণ মিডে তোমাদের পার্শিয়াল মার্কিং করা হয়। ফাইনালে অনেকেই পার্শিয়াল মার্কিং করে না, যেমন আমি ফাইনালে একদম পার্শিয়াল মার্কিং করি না। তোমার কোয়েশ্চেন্স হবে, আমি ফুল মার্কস দিয়ে দেবো, একটা মার্কস আমি কাটবো না। বাট যদি কোনো ধরনের অ্যান্সার না হয়, হাইপোথিসিস লিখো নাই, টেস্ট ভুল লিখে রাখছো, আমি ওখানে একদম মার্কস দেবো, আমি আগেই বলে রাখছি। তো একটু যখন পড়বে একটু যত্ন নিয়ে যত্ন করে পড়বে, ভুল হওয়া যেন ভুল না হয়। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? কখন আমি টি টেস্ট করবো, জেড টেস্ট করবো? ইয়েস ম্যাম। ঠিক আছে, এখন দেখো ডিসিশন টেবিল কিভাবে মেক করব। এখানে যেহেতু আমরা শুধু টু সাইডেড টেস্টটা করব আজকে, টু সাইডেড টেস্টের জন্য দেখো টি টেস্ট করো বা জেড টেস্ট, যেই টেস্টই করো না কেন অলওয়েজ দেখবা যে ক্যালকুলেটেড ভ্যালু, তুমি যে ফর্মুলা দিয়ে যে ক্যালকুলেটেড ভ্যালুটা নিয়ে আসতেছো এইটা তোমার ক্রিটিক্যাল ভ্যালু। জেড ট্যাব মিন্স হচ্ছে টেবুলেটেড ভ্যালু বলতে পারো, ক্রিটিক্যাল ভ্যালু বলতে পারো। ঠিক আছে, বা আলফার ভ্যালু বলতে পারো, যে জেড আলফার ভ্যালু কত এখানে, এটা হচ্ছে আমরা ক্রিটিক্যাল ভ্যালু বলি। তো এই ক্রিটিক্যাল ভ্যালু বা জেড ট্যাবের মানটা দিয়ে দেওয়া থাকবে কোয়েশনে। তোমাদের কাজ হচ্ছে যে ক্যালকুলেটেড ভ্যালুটা, ফর্মুলা দিয়ে যে ক্যালকুলেটেড ভ্যালুটা থেকে তোমরা নিয়ে আসবা, ওইটার মডুলাস করবা। ঠিক আছে, ওইটা মডুলাস করে দেখবা ওই ভ্যালুটা আমার জেড ট্যাবুলেটেড ভ্যালু বা ক্রিটিক্যাল ভ্যালু থেকে ছোট নাকি বড়। যদি গ্রেটার দেন অর ইকুয়াল হয় তাহলে আমরা রিজেক্ট নাল করি, তার মানে নাল হাইপোথিসিস আমরা রিজেক্ট করে দিই যে হ্যাঁ এটা আসলে ট্রু না। ঠিক আছে, আদারওয়াইজ উই ডু নট রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। যদি লেস দেন আসে, দেখো ক্যালকুলেটর 80 এর প্লাসে যখন আমরা ডিসিশন মেক করি, ফাইনাল ডিসিশনে আমরা রিচ করি, তখন আমরা অলওয়েজ ক্যালকুলেটেড ভ্যালুটার মডুলাস ফর্মটা নিই, নিয়ে আমরা কম্পেয়ার করি কার সাথে? ক্রিটিক্যাল ভ্যালুর সাথে। ঠিক আছে, তাহলে ক্যালকুলেটেড ভ্যালুটা যদি আমার ক্রিটিক্যাল ভ্যালু থেকে গ্রেটার দেন অর ইকুয়াল হয়, তখন আমি নালটাকে রিজেক্ট নালটাকে আমি রিজেক্ট করি। বাট যদি লেস দেন আসে তাহলে আমরা রিজেক্ট করব না। এটাই হচ্ছে ফাইনাল ডিসিশন। ঠিক আছে, একটা প্রবলেম সলভ করি তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। এই এক্সাম্পলটা সবাই একটু দেখো, টেস্টটা হাইপোথিসিস প্রবলেমগুলোর ফেস হচ্ছে এরকম। প্রবলেমটা সবাই রিডিং করেছো একবার? প্রবলেমটা পড়ে কি কি বুঝছো বলো তো? সেকশন এ তোমরা কি আছো? জি ম্যাম। তানভীর বলো এখানে কি বলছে বলো তো কোয়েশ্চেনটা।
কোয়েশ্চেনটা দেখো, a particular brand of tire claim that its newest tire averaged at least 50,000 miles before it needed to be replaced. তার মানে কোন একটা টায়ার কোম্পানি ক্লেম করতেছে যে ওদের এভারেজ, ওদের টায়ার গুলো এভারেজে 50,000 মাইল হচ্ছে যায়, ঠিক আছে? রিপ্লেস করার আগে এটা 50,000 মাইল পর্যন্ত যাবে। এটা হচ্ছে আমার স্টেটমেন্ট, এটা একটা কোম্পানি ক্লেম করতেছে। তাহলে এখানে আমার নাল হাইপোথিসিস কোনটা বলো তো? এখানে আমার নাল হাইপোথিসিস কোনটা? মিউ ইকুয়াল টু 50,000 না? এটা আমার নাল হাইপোথিসিস না? জি ম্যাম। ঠিক আছে? From the past studies of this tire, the standard deviation is known. ঠিক আছে? Standard deviation is known to be 8,000. তার মানে ওই যে তোমার কতগুলো টায়ার কোম্পানি প্রডিউস করতেছে তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটা ভ্যালু দিয়ে দেওয়া আছে। A survey of owner of that tire design is conducted from the 50 tire survey. তার মানে এই ক্লেমটা ট্রু নাকি ফলস এটাকে দেখার জন্য তারা একটা সার্ভে করছে on 50 টায়ার্স। ঠিক আছে? এখন এই 50টা কি তোমার লেস দেন 30 না গ্রেটার দেন 30 বলো তো? মাসুমা, জি ম্যাম। এই যে 50 এটা কি স্যাম্পল সাইজ নাকি পপুলেশন সাইজ বলো তো? ম্যাম পপুলেশন সাইজ। এটা পপুলেশন সাইজ। একটা টায়ার কোম্পানি কতগুলো টায়ার প্রডিউস করে? অনলি 50? না ম্যাম। কোয়েশ্চেনটা দেখো, কোম্পানি আমার ক্লেম করতেছে যে ওদের টায়ার গুলো এভারেজে হচ্ছে 50,000 মাইলস যায়, ঠিক আছে? এখন কতটা টায়ার কোম্পানি মানে টায়ার কতগুলো নাম্বার অফ দ্য টায়ার তারা প্রডিউস করে এটা কিন্তু দেওয়া নেই। তার মানে যা কোম্পানি প্রডিউস করে পুরো হচ্ছে আমার পপুলেশন, ঠিক আছে? A survey of the owner of the tire design is conducted. মানে একটা সার্ভে করা হয়েছে কিসের উপরে? 50টা টায়ারের উপর। তার মানে ধরো আমার ইউনিভার্সিটিতে অনেক স্টুডেন্ট আছে, সবাই হচ্ছে আমার পপুলেশন, তার থেকে আমি ধরো 50 জনকে আমি 50 জনের উপর আমি সার্ভে করছি, তাহলে 50টা কি আমার স্যাম্পল না? জি ম্যাম। 50টা আমার স্যাম্পল, তাই না? তাহলে from the 50 tire survey the mean life span is 46,500 মাইল। তার মানে আমি 50টা ধরো ডেটা নিয়েছি আর নেওয়ার পরে 50টা টায়ারের আমি যখন আবার এভারেজ করছি বা মিন ক্যালকুলেট করেছি সেটা আমার এসেছে 46,500 মাইল। তার মানে এটা কি আমার স্যাম্পল মিন না? এটা হচ্ছে আমার স্যাম্পল সাইজ আর এটা হচ্ছে কি আমার স্যাম্পল মিন। ক্লিয়ার? জি ম্যাম। তার মানে এটা হচ্ছে তোমার প্রথম যে লাইনটা, এটা হচ্ছে তোমার কি নাল হাইপোথিসিস। তুমি বুঝতেছো এখানে স্যাম্পল সাইজটা হচ্ছে কি গ্রেটার দেন 30, তাই না? এখানে কি টেস্ট করবো আমরা বলো তো? টি টেস্ট করবো না জেড টেস্ট করবো? টেস্ট। কোনটা? ম্যাম জেড টেস্ট করব। এক্স্যাক্টলি, আমরা জেড টেস্ট করবো। সবাইকে বুঝতে পারতেছো কেন আমি এখানে জেড টেস্ট করবো? এখন কোয়েশ্চেন কি করেছে দেখো, ডু দ্য ডেটা সাপোর্ট দ্য ক্লেম এট 5% লেভেল অফ সিগনিফিকেন্স। এই যেটা দেওয়া আছে এটা কি 5% লেভেল অফ সিগনিফিকেন্স তোমাকে সাপোর্ট করতেছে? তার মানে এটাকে টেস্ট করার জন্য আমরা প্রথমে নাল হাইপোথিসিস ধরে নিব, যেটা একদম দেওয়া আছে প্রথমে, যেটা কোম্পানি ক্লেম করছে। তাহলে এটার অল্টারনেটিভ কি হবে? যে 50,000-এর সমান না, তাই না? হয় 50,000-এর সমান অথবা 50,000-এর সমান না, এটা হচ্ছে আমার অল্টারনেটিভ হাইপোথিসিস। আর কি কি ভ্যালু দেওয়া আছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু দেওয়া আছে, স্যাম্পল সাইজ দেওয়া আছে, আলফা ভ্যালু দেওয়া আছে 5% আর তার মানে 0.05, এন্ড স্যাম্পল মিনও তোমার কাছে দিয়ে দেওয়া আছে। তাহলে টি আমি যখন জেড টেস্ট করব এখানে জেড এর ক্যালকুলেটেড ভ্যালু বের করার ফর্মুলা হচ্ছে x বার মাইনাস মিউ নট ডিভাইডেড বাই সিগমা ডিভাইডেড বাই রুট ওভার n। প্রত্যেকটা জিনিসের ভ্যালু দেওয়া আছে, এটা ক্যালকুলেট করার পরে দেখো -3.04 পেয়েছি আমি, তাই না? এখানে 446 হবে স্যাম্পল মিন। এটা ভুল টাইপিং একটা মিস্টেক হয়েছে। এইখানে দেখো -3.04 আসছে, তাই না? এতটুকু কি ক্লিয়ার সবাই? এখন দেখো এই যে ক্যালকুলেটেড একটা ভ্যালু আর এই যে ব্র্যাকেটে একটা টেবুলের একটা ভ্যালু দেওয়া আছে, এই দুটোর মধ্যে আমি কম্পেয়ার করব, ঠিক আছে? এই যে আমার ক্যালকুলেটেড ভ্যালু এটাকে তুমি মডুলাস করো, মডুলাস করার পরে দেখো 3.03 পাচ্ছি আমি, তাই না? 3.03 পাচ্ছি না? তাহলে এই 3.03 এটা কি আমার যে 1.96 এই যে ক্রিটিক্যাল ভ্যালু বলছি বা জেড এর টেবুলেটেড ভ্যালু বলছি, এটা থেকে কি আমার ছোট নাকি বড় দেখো তো?
বড় ম্যাম। বড়। যদি আমার বড় আসে, গ্রেটার দেন অর ইকুয়াল টু আসে, তখন আমরা এটা বলি রিজেকশন রিজনে পড়ছে। তার মানে উই রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। আমার ক্যালকুলেটেড ভ্যালু যদি আমার বেশি চলে আসে, গ্রেটার দেন অর ইকুয়াল চলে আসে, তখন আমরা নালটাকে সিম্পলি রিজেক্ট করে দিই যে না, আমার যে ক্লেমটা করতেছে কোম্পানি বা যে ক্লেমটা দেওয়া হচ্ছে সেটা আমার ট্রু না। বোঝা গেছে? তার মানে আমার কনক্লুশনটা কি হবে? উই মে কনক্লুড দ্যাট মিন লাইফ স্প্যান ইজ নট 50,000 মাইল। এই প্রবলেমটা কি বোঝা গেছে? জি ম্যাম। ঠিক আছে, এখন আমাকে এই পরের এক্সারসাইজটা বলো তো, এটা পারা যাবে কিনা। সবাই একটু দেখো। এটা কি পারা যাবে? জি ম্যাম, পারা যাবে। আচ্ছা, এখন দেখো আমরা পপুলেশন মিন টেস্টের কখন টি টেস্ট করব। টি টেস্ট কখন করব দেখো, এই প্রবলেমটা সবাই একটু দেখো। A sample of 6 measurement, ঠিক আছে, 6টা মেজারমেন্টের স্যাম্পল দেওয়া আছে, is collected from a normal distribution with population mean 6 and standard deviation দেওয়া নেই। ঠিক আছে, টেস্ট whether null mu equal to 6 against a two-sided alternative h1 mu not equal to 6। ঠিক আছে, দুটো হাইপোথিস দেওয়া আছে যে হচ্ছে আমার পপুলেশন মিনটা কি 6 নাকি 6 না, এটাকে টেস্ট করতে বলেছে at the 5% level of significance। এইখানে দেখো তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু দেওয়া নেই, স্যাম্পল মিন কি দেওয়া আছে? দেখো তো স্যাম্পল মিন। নাই ম্যাম। স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে? কোনো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গুলো দেওয়া নেই। এখানে কিট কোন টেস্ট করবো আমরা বলো তো? কি টেস্ট? টি টেস্ট করবো, কিভাবে বুঝছো বলো তো এই যে এখানে টি টেস্ট হবে? এখানে তানভীর ম্যাম বলো, তানভীর এখানে কি টেস্ট হবে? ম্যাম টি টেস্ট। কেন টি টেস্ট হবে? ওয়াই? আমি উপরে লিখে রাখছি টি টেস্ট এই জন্য, নাকি তুমি বুঝছো টি টেস্ট হবে? টি টেস্ট, ম্যাম আননোন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর স্যাম্পল সাইজ তো স্মল। হ্যাঁ বলো। ম্যাম আননোন না স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা, সেখান থেকে আমরা হ্যাঁ, এখন আননোন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো জেড টেস্ট করা যায়, তাই না? এখানে তো স্যাম্পল সাইজটা ছোট, কম দেখা। এক্স্যাক্টলি, আমার স্যাম্পল সাইজটা ইজ স্মল। ঠিক আছে, আমার স্যাম্পল সাইজটা দেখো 6 দেওয়া আছে না, এটা কি লেস দেন 30 না তানভীর? জি ম্যাম। বোঝা গেছে এটা কেন টি টেস্ট হবে? জি ম্যাম। এখন দেখো আমি যে টি টেস্ট করবো, টি টেস্ট করতে গেলে আমার কি লাগবে? আমার এই যে এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই এস রুট ওভার এন। এখন দেখো এখানে কিন্তু স্যাম্পল মিন দেওয়া নেই, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এস ও দেওয়া নেই, তাহলে আমি কিভাবে সলভ করবো? এইখানে দেখো আমার একটা স্যাম্পল ডেটা দেওয়া আছে না, স্যাম্পল ডেটা দেওয়া আছে। যদি কখনো স্যাম্পল মিন বা স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া না থাকে, তখন দেখবে যে অবশ্যই একটা স্যাম্পল সাইজ দিয়ে দেওয়া থাকবে বা স্যাম্পল দেওয়া থাকবে। তখন ওই ডেটা থেকে আমরা কি অ্যারিথমেটিক মিন বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো ক্যালকুলেট করা সবাই পারি? জি ম্যাম। তখন তোমাদের কাজ হচ্ছে স্যাম্পল ডেটা থেকে যেটা স্যাম্পল মিন ক্যালকুলেট করে নিবা আর একটা স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করে নিবা। এটা পারা যাবে?
যদি মনে হয় Yes, স্ট্যান্ডার্ড ma'am. ডেভিয়েশন দেওয়া নেই, এস এর কথা বলে দেওয়া নেই, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নাই, ফাইন, বাট স্যাম্পল তো আছে, তখন ওই স্যাম্পল ডেটাটাকে ইউটিলাইজ করবে, স্যাম্পল মিন ক্যালকুলেট করবে। ঠিক আছে, এই ধরনের যদি কোনো হিডেন জিনিস থাকে যে কিছু দেওয়া নেই, এটা ভেবো না যে কোয়েশ্চেন ভুল আসছে বা তুমি পারো না। যা আসবে তোমাদের ক্লাস লেকচার থেকেই আসবে, তোমাদের পাড়ার মধ্যে থেকে কোয়েশ্চেন করা হবে। ঠিক আছে, হয়তো একটু ট্রিকি কোয়েশ্চেন করা হবে, যেটা তোমাদেরকে মাথা খাটিয়ে বুঝতে হবে যে কিভাবে কি করতে হবে। বোঝা গেছে? তাহলে তুমি এখানে স্যাম্পল মিন পাবা, তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবা, তারপর টি টেস্টের ফর্মুলায় ফেলো। টি টেস্টের ফর্মুলা দেখো, টি এর ক্যালকুলেটেড ভ্যালু আমি যখন বের করব, এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই রুট ওভার এন। এইটাকে আমি ভ্যালুগুলো বসানোর পরে আমি 0.56 পাইছি। এখন এই 0.56, এই যে এখানে দেখো যে ট্যাবুলেটেড ভ্যালু দেওয়া আছে, এটা কিন্তু আমার টি এর ভ্যালু, টি ডিস্ট্রিবিউশনের ভ্যালু, নট নর্মাল ডিস্ট্রিবিউশনের ভ্যালু। তুমি যদি এখানে জেড লিখো, জেড লিখে পরে টি এর সাথে এখানে টি এর ক্রিটিক্যাল ভ্যালুর সাথে কম্পেয়ার করো, তাহলে এটা থিওরিটিক্যালি কমপ্লিটলি রং আসবে। ঠিক আছে, তোমার কাজ হচ্ছে এখানে টিটাই লেখা, টি টেস্ট করে এই যে টি এর ভ্যালুটা, এই টি এর ভ্যালুটা এই টি এর ক্রিটিক্যাল ভ্যালুর সাথে কম্পেয়ার করবে। ঠিক আছে, কিভাবে কম্পেয়ার করবো? সেম আগের মতোই, এটাকে আমি মডুলাস করব, করে হচ্ছে দেখবো যে ভ্যালুটা আসছে সেটা কি আমার ক্রিটিক্যাল ভ্যালু বা টেবুলেটেড ভ্যালু থেকে কম নাকি বেশি। যদি বেশি হয় তখন আমি এটাকে রিজেক্ট করব। আর এখানে দেখো লেস দেন আসছে, লেস দেন 2.5, তার মানে উই ডু নট রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। তার মানে আমার নাল হাইপোথিসিস যেটা ধরে নিয়েছি যে পপুলেশন স্যাম্পলের যে মিন, পপুলেশন মিন, এটা আসলেই ট্রু, পপুলেশন মিন ইজ 6। বোঝা গেছে? জি ম্যাম। ক্লিয়ার? আচ্ছা, এই প্রবলেমটা দেখো যেটা পারা যাবে কিনা, এই এক্সারসাইজটা। এটা কি টেস্ট হবে বলো তো? ম্যাম এটা কি টি টেস্ট হবে? টি টেস্ট, টি টেস্ট হয়, টি টেস্ট হওয়ার পক্ষে তোমার যুক্তি কি বলতো? এখানে স্যাম্পল সাইজ তো 30 এর কম। এক্স্যাক্টলি, এটা টি টেস্ট হবে তাহলে। দেখে বুঝতে পারছো তানভীর? জি ম্যাম। এটাতে টি টেস্ট কেন হবে, এটা কি বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এটা পারা যাবে সবাই? এই দুটো প্রবলেম সবাই হচ্ছে নেক্সট উইক ইনশাআল্লাহ আমরা ক্লাসরুমে ক্লাস করব, এই দুটো প্রবলেম যেন আমি সবার খাতায় দেখি। ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, এখানে কিছু অ্যাপ্লিকেশনস রেখেছি যে টেস্ট অফ হাইপোথিসিস আসলে এটা অ্যাপ্লিকেশনটা কোথায় কোথায় ইউজ হয়, এটা একটু তোমরা দেখে নিও। আর এখানে লাস্টে কিছু রেফারেন্স বুক রেখেছি যেখান থেকে আমি আসলে থিওরি ডেফিনেশন বা প্রবলেম গুলো আমি ই করেছি, তোমরা প্র্যাকটিসের জন্য এই বইগুলো দেখতে পারো। ঠিক আছে, এইটা দেখার দরকার, ইকোনমিক্স একটা বই, এখান থেকে আমি কিছু থিওরি ডেফিনেশন লিখেছি বোঝানোর জন্য। তোমরা প্র্যাকটিসের জন্য মাইকেল ব্যারনের বইটা দেখতে পারো। আর এই যে বারবারা ইলস্কি, এই বইটাও দেখতে পারো। এটা তোমাদের রেফারেন্স বুক অ্যাকচুয়ালি। ঠিক আছে, তোমাদের টেক্সট বুক হচ্ছে এইটা। প্র্যাকটিস জন্য এই বইটাও দেখতে পারো। আর ডেভোরের একটা বই আছে, তোমাদের গ্রুপে দিয়েছিলাম, ওই বইটা তো ভালো রকমের খুব সুন্দর সুন্দর এক্সারসাইজ দেওয়া আছে। ঠিক আছে, প্র্যাকটিস করার জন্য বইগুলো দেখতে পারো। এই পর্যন্ত আর কোনো প্রবলেম আছে? হুম, বুঝিনি। স্টেপ 2 তে হচ্ছে দেখো আগের মতোই আমি একটা ক্যালকুলেটেড ভ্যালু আমি ক্যালকুলেট করেছি, তাই না? আর এখানে যে ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে আমার 2.5 দেওয়া আছে। ঠিক আছে, এই 2.5টা এটা আসলে ক্যালকুলেশন করার একটা ওয়ে আছে। ঠিক আছে, সেই পার্টটা তোমাদেরকে দেখানো হয়নি। ওই পার্টটা আমরা কি করি, ক্রিটিক্যাল ভ্যালুটা আমরা যেভাবে করি, এই যে প্রথমে একবার দেখো এখানে যখন গ্রাফটা আমি দেখিয়েছিলাম,
এই গ্রাফটা দেখো একটু জুম যদি করি, এখানে আমি জেড আলফা লিখেছি না, জেড আলফা। এই এরিয়াটা আমি কিভাবে ফিক্স করলাম? এই এরিয়াটাকে আমরা ফিক্স করি হচ্ছে যে জেড আলফা দিয়ে। আলফাটা হচ্ছে আমার লেভেল অফ সিগনিফিকেন্স, ঠিক আছে? তার মানে দেখো যখন হচ্ছে আমি এখানে অ্যাকসেপ্টেন্স রিজেকশন রিজনটা আমি সেট করি, অ্যাকসেপ্টেন্স রিজন অ্যাকসেপ্টেন্স রিজিয়ন বা হচ্ছে রিজেকশন রিজিয়ন যেটা আমি সেট করি, সেটা আসলে আমি আলফার ভ্যালু দিয়ে আমি সেট করি, টি আলফা দিয়ে। আর এখানে যদি আমার 5% লেভেল অফ সিগনিফিকেন্স, তার মানে টি আলফা হবে 0.025 হবে, কারণ টু সাইডের যেহেতু আলফাটা দুই পাশে ডিভাইডেড হয়ে হাফ হাফ হয়ে যায়। এন্ড n-1 মিন্স হচ্ছে তোমার এখানে n যেহেতু 6, তার মানে 6 - 1 মানে 5 ডিগ্রিজ অফ ফ্রিডম। তার মানে 5% লেভেল অফ সিগনিফিকেন্স বা 0.025 লেভেল অফ সিগনিফিকেন্সে আমরা 5 ডিগ্রিজ অফ ফ্রিডমে একটা ক্যালকুলেটেড ভ্যালু চেক করি, সেটার মান হচ্ছে 2.5। তো এইটুকু পার্ট তোমাদের জন্য খুবই ক্রিটিক্যাল, বা এই জন্য এটা ডিরেক্ট দিয়ে দেওয়াই থাকবে। আরেকটু ইজি করে বোঝানোর চেষ্টা করি, দেখো এখানে টি টেবিল লিখে তোমরা একটু সার্চ দিয়ে দেখো যে টি টেবিলের এটা কেমন আসে। আমি কেন এতক্ষণ বললাম যে টি টি টেস্ট হলে টি টেস্টই লিখতে হবে, এন্ড জেড টেস্ট আসলে জেড টেস্টই লিখতে হবে, কারণ এই যে এই ভ্যালুগুলো তোমার এই কমপ্লিটলি এই টেবিল থেকে নিয়ে আসা হয়। এইখানে দেখো যে উপরে এটা হচ্ছে তোমার আলফার ভ্যালু দেওয়া আছে, আর এই পাশে হচ্ছে আমার ডিগ্রিস অফ ফ্রিডম, ডিএফ ফর ডিগ্রিস অফ ফ্রিডম, ঠিক আছে? এই ডিগ্রিস অফ ফ্রিডমের জন্য আমরা বিভিন্ন আলফা ভ্যালুতে আমরা এই পয়েন্টস গুলো বের করি, যে 2.5 যে ভ্যালুটা দেওয়া আছে সেটা মেইনলি এই টেবিল থেকে আসছে। এই যে কনফিডেন্স ইন্টারভাল দেওয়া থাকে, লেভেল অফ সিগনিফিকেন্স উপরে দেওয়া থাকে, এন্ড রাইট সাইডে হচ্ছে তোমার ডিগ্রিস অফ ফ্রিডম দেওয়া থাকে। তার মানে এই যে 2.5 যে ভ্যালুটা, এটা অ্যাকচুয়ালি আসছে এই টেবিল থেকে। বুঝা গেছে? তো এই পার্টটা একটু ট্রিকি দেখে তোমাদেরকে এই ভ্যালুটা ডিরেক্ট দিয়ে দেওয়াই থাকবে, এটা ক্যালকুলেশন করে দেখানোর দরকার নাই, ঠিক আছে? এটা তোমরা চাইলে জেড টেবিলটা সার্চ দিয়ে দেখতে পারো। টি টেস্টকে আমরা টি টেস্টের যে ভ্যালুটা আমরা আনি সেটা আমরা কম্পেয়ার করি এই টি টেবিল থেকে, আর জেড টেস্টে যখন কোনো একটা ভ্যালু আমরা আনি তখন ওর ক্রিটিক্যাল ভ্যালু আমরা খুঁজি আবার জেড টেবিল থেকে, ঠিক আছে? এই জন্য বলেছি যে জেড টেবিল আসলে জেডই লিখবে, পণ্ডিত করে টি লেখার দরকার না, যদিও ফর্মুলা সেম। কারণ টি টেবিল টি লেখা মানে হচ্ছে ওই যে ভ্যালুটা তুমি পাবা ওইটাকে আমি ফার্দার টি টেবিলের ভ্যালু থেকে আমি কম্পেয়ার করব। সিমিলারলি জেড টেস্টে যে তুমি ভ্যালুটা পাবা সেটা আমি জেড টেবিলের সাথেই আমি কম্পেয়ার করব। বোঝা গেছে? ওই পার্টটা 2.5 বলো বা এই যে ক্যালকুলেশনটা দেখানো হয়েছে, এই যে আলফা n-1 এই জিনিসটা আসছে হচ্ছে তোমার ওই টেবিল থেকে। এখানে দেখো আলফা হচ্ছে 0.05 না, এন্ড ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে 5, ঠিক আছে? এইটা হচ্ছে আমরা এই টি টেবিল থেকে পাইছি, এটা হচ্ছে আমি এই টি টেবিল থেকে পাইছি। এই দেখো 5 ডিগ্রিস অফ ফ্রিডমের জন্য, দেখতেছো? সবাই একটু খেয়াল করো, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি ম্যাম। এই দেখো এখানে আমার কেমন ছিল, আমার আলফা হচ্ছে কত 0.05 না, এন্ড n-1 বা ডিগ্রিস অফ ফ্রিডম কত 5 না? এই দেখো 5 ডিগ্রিস অফ ফ্রিডম এন্ড আলফার ভ্যালু কত 0.05, এই যে 2.5 পাইছো? এই যে 2.5টা দেখতে পারতেছো? এই আমার লেভেল অফ সিগনিফিকেন্স আলফা 0.05 থেকে, এন্ড এই 5 ডিগ্রিস অফ ফ্রিডম এটার জন্য হচ্ছে আমার টেবুলেটেড ভ্যালু হচ্ছে 2.5। তো এইটা দেখার জন্য তো টেবিল বা হচ্ছে আলফা এগুলো তোমরা তোমাদেরকে ওই পার্টটা আসলে দেখাতে না দেখালেও হবে, কারণ তোমাদেরকে এই টেবুলেটের ভ্যালুটা ডিরেক্ট দিয়ে দেওয়া থাকবে। তোমাদের কাজ হচ্ছে জাস্ট ক্যালকুলেটেড ভ্যালুটাকে ক্রিটিক্যাল ভ্যালুর সাথে কম্পেয়ার করে তোমরা একটা ডিসিশন মেক করতে পারো কিনা, এই জিনিসটাই হচ্ছে তোমাদের তোমাদের দেখা হবে। বুঝে গেছে? এই জিনিসটা বই থেকে আসছে আসলে অ্যাকসেপ্টেন্স রিজেকশন রিজিয়ন। সিমিলারলি এই টি টেবিলের মতো সিমিলারলি আরেকটা টেবিল আছে জেড টেবিল, চাইলে সার্চ দিয়ে দেখতে পারো, ওখানেও হচ্ছে আমরা একই কাজ করি। লেভেল অফ সিগনিফিকেন্স বরাবর হচ্ছে আমরা দেখি, আমরা প্রবাবিলিটির ভ্যালু দেখি, ঠিক আছে? দেখে হচ্ছে একটা ক্রিটিক্যাল এরিয়া বা ক্রিটিক্যাল রিজন সেট করি, সেট করে বলি যে আমার ক্যালকুলেটেড ভ্যালুটা কি ক্রিটিক্যাল রিজনে পড়েছে নাকি অ্যাকসেপ্টেন্স রিজনে পড়েছে। বুঝে গেছে? ম্যাম আমাদের এখন আরেকটা ক্লাস আছে ম্যাম, লিংক দিয়ে দিছে। লিংক দিয়ে দিছে, ওকে ফাইন। তাহলে হচ্ছে তোমরা আমাকে ক্লাস অ্যাটেন্ডেন্সটা কি পরে দিবে?